পশ্চিমবঙ্গে ২০২৬ সালে যদি কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়, তাহলে সেই ডাবল ইঞ্জিনের সরকার এক মুহূর্তও সময় নষ্ট করবে না। পশ্চিমবঙ্গবাসীর জীবনের মান সামগ্রিকভাবে পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা দরকার, সেটা কিন্তু বাজেটে অবশ্যইভাবে সাজিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, এবং বলতেই হয় সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। পশ্চিমবঙ্গের জন্য কার্যত দু হাত ভরে ঢেলে দিলেন নির্মলা সীতারামনজি নরেন্দ্র মোদীজি জুটি। কিন্তু এত কিছুর পরেও সবথেকে মজার ব্যাপার হচ্ছে, পিসি ভাইপো চিরিং বিড়িং করে লাফাচ্ছেন। আসলে তারা ভাবতেও পারেননি এত কিছু আসতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। সেই জন্য কার্যত বলতি বন্ধ হয়ে গেছে, রাজনৈতিকভাবে যুদ্ধ করতে হচ্ছে, এবং সবথেকে বড় কথা, পকেটের কামাইটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই উচ্চিংড়ের মতো লাফানো হচ্ছে। বলা হচ্ছে ভারতবর্ষের এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য নাকি কিছুই দেওয়া হয়নি। সত্যিই কিছু দেওয়া হয়নি। যদি দেওয়ার ঝাঁপিটা এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি, বলতে বলতে রাত ভোর হয়ে যাবে। প্রথমেই যেটা মারাত্মক মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, সেটা হচ্ছে শিলিগুড়িতেও এবার বুলেট ট্রেন। উত্তরবঙ্গের জন্য নির্মলার ঝুড়ি থেকে বেরোলো জ্যাকপট। বুলেট ট্রেন চলবে, এবং সবথেকে বড় কথা, বারাণসী শিলিগুড়ি এবার জুড়ে যেতে চলেছে। কিন্তু আপনারা বলবেন যে বুলেট ট্রেন ছুটবে তো তাতে আমাদের কি হবে, সাধারণ মানুষের কি হবে, গরিব মানুষের কি হবে? কিভাবে হবে? দেখুন, পুরো উত্তর পূর্ব ভারতটা তার গেটওয়ে হয়ে যেতে চলেছে শিলিগুড়ি। অর্থাৎ যে সেভেন সিস্টার্স রয়েছে, আসাম, ত্রিপুরা, এই যে ব্যাপক জায়গাটা, সেই জায়গা থেকে সমস্ত কিছু চলে আসবে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি থেকে বারাণসী এই যে করিডরটা তৈরি হচ্ছে, সেই করিডরটাকে ব্যবহার করে এই সমস্ত পরিবহন হবে। ফলে শিলিগুড়ি ইটসেলফ কতখানি ইম্পর্টেন্ট হয়ে যাবে বুঝতে পারছেন। এবং শিলিগুড়ির এই ইম্পর্টেন্স বাড়লে শুধুমাত্র দেশীয় জায়গা নয়, সেভেন সিস্টার্স রয়েছে, উত্তর পূর্ব ভারত রয়েছে, তার পাশাপাশি নেপাল, ভুটান, এবং যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সঠিক হয়, তাহলে এই সামগ্রিকভাবে যে বৈদেশিক যে বাণিজ্যটা, সেটারও গেটওয়ে এই শিলিগুড়ি হতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গ যেরকম বিজেপিকে দু হাত ভরে সমর্থন দিয়েছে, সেই জায়গাটায় উত্তরবঙ্গের সামগ্রিকভাবে মানোন্নয়ন হয়ে যাবে। শিলিগুড়ি গোটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট প্লেস হতে চলেছে। সেই জায়গাটা এই বাজেটে দিশা দেখিয়ে দিল। অর্থাৎ উত্তরবঙ্গ পুরোপুরি বদলে যেতে চলেছে। এতদিনের যে বঞ্চনার ছবিটা ছিল, সেটা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, বললাম না, বাংলার জন্য দু হাত উজাড় করে দিয়েছেন। দুর্গাপুরে নতুন শিল্প করিডর বাংলার জন্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। শিল্প নগরী বলে জানি আমরা দুর্গাপুরকে, কিন্তু আমরা দেখেছি একের পর এক শিল্প বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ অবধি সেই বন্ধ হয়ে যাওয়া কারখানা তিনি চালু করতে পারেননি। এমএএমসির যে শ্রমিকরা রয়েছেন, তাদের কান্নাকাটি হল্লাহাটি আমরা সবসময় দেখতে পাই, কিন্তু না, চিড়ে ভেজেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেননি এদের জন্য। আর তাই সেই জায়গাটাকে মাথায় রেখে এবার দুর্গাপুরের যে পুরনো শিল্প গৌরব, সেটাকে ফিরিয়ে আনার পুরোপুরি একটা প্রকল্প নিয়ে চলে এলেন নরেন্দ্র মোদীজি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, পুরোপুরি রাঢ়বঙ্গের, অর্থাৎ শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, এই যে বেলটা রয়েছে, এই জায়গাটা তো বটেই, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এই যে জায়গাটা, এরও কিন্তু এবার মানোন্নয়ন হতে চলেছে। এই জায়গাগুলোর পুরোপুরি গেটওয়ে এবার দুর্গাপুর হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, এই যে প্রকল্পটা নরেন্দ্র মোদীজি নিয়ে আসছেন, নির্মলা সীতারামনজি নিয়ে আসছেন, সেটাকে বলা হচ্ছে পূর্ব ভারতের শিল্প সম্ভাবনার জন্য। অর্থাৎ দুর্গাপুর মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া বা এই অঞ্চলটার, বীরভূম এই অঞ্চলটা নয়, এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহার, তাদেরও গেটওয়ে হতে চলেছে দুর্গাপুর। মানে দুর্গাপুরের ইম্পর্টেন্স কোথায় বাড়ছে বুঝতে পারছেন। একটা উত্তরবঙ্গ দেয়া হলো, শিলিগুড়ি পুরোপুরি চেঞ্জ হতে চলেছে, দক্ষিণবঙ্গে দেয়া হলো, রাঢ়বঙ্গে দেয়া হলো দুর্গাপুর। এখানে কি শেষ হয়ে যাচ্ছে ঝাঁপি? না, 3 নম্বর যে ধামাকাটা এসেছে, সেটা আরও মারাত্মক। মোদির কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ি জুড়বে হাই স্পিড রেল করিডরে, যেটা বললাম। মোদির রাজ্য থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডরেরও ঘোষণা। আপনারা এই ফ্রেট করিডর শব্দটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছেন। তিনি নাকি রাজ্যে অনেক ফ্রেট করিডর তৈরি করবেন, কবে করবেন তিনি জানেন না। 15 বছর হয়ে গেল, আজ অবধি তার কোনো রকম রূপরেখা দেখা যায়নি। কিন্তু এবার সুরাট, অর্থাৎ সুদূর পশ্চিম ভারত, সেই জায়গার সঙ্গে সুদূর পূর্ব ভারত, এখানে জুড়ে দেওয়া হচ্ছে ডানকুনি টু সুরাট। এবার ডানকুনি টু সুরাট যদি জুড়ে যায়, তাহলে এই যে রেলের ম্যাপটা হচ্ছে, এই যে ম্যাপটা হচ্ছে, ফ্রেট করিডরের ম্যাপটা হচ্ছে, সেটা কোথা কোথা দিয়ে যাচ্ছে? বিহার যাচ্ছে, ছত্তিশগড় যাচ্ছে, মহারাষ্ট্র যাচ্ছে, গুজরাট যাচ্ছে। অর্থাৎ পুরো পূর্ব থেকে পশ্চিম এইভাবে একটা স্ট্রেট লাইনে কিন্তু অ্যাড হতে চলেছে।
এবার এর বৃহত্তর অ্যাসপেক্টটা একবার শুধু ভেবে দেখুন, যখন পূর্ব টু পশ্চিম ভারত জুড়ছে তখন উত্তর টু দক্ষিণ ভারত জুড়বে, অর্থাৎ কাশ্মীর টু কন্যাকুমারী জুড়বে একটা ফ্রেট করিডরে। এবার এই যে প্লাস সাইনটা হলো, মিড পয়েন্ট নাগপুর অবভিয়াসলি হতে চলেছে, বোঝাই যাচ্ছে যে পরিকল্পনার দিকে নরেন্দ্র মোদী সরকার এগোচ্ছে। তাহলে সামগ্রিক ভারতের যে ফ্রেট করিডরটা তৈরি হয়ে যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিশে গিয়ে, সেই জায়গা থেকে ডানকুনির গুরুত্ব কতখানি বেড়ে যাবে বুঝতে পারছেন। অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ দেওয়া হলো, একদিকে রাঢ়বঙ্গ দেওয়া হলো, এবার দক্ষিণবঙ্গের পালা। এবং ডানকুনিকে বেছে নেওয়ার আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, দেখুন এটাকে কলকাতা যদি করা হতো, কলকাতার উপর প্রেশার কিন্তু বেড়ে যেত, তাতে এমনিতেই প্রেশার রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে একটু দূরে সরে আসার ফলে সামগ্রিকভাবে হাওড়া এবং হুগলি এই যে দুটো জেলা রয়েছে তাদের মানোন্নয়ন কোথায় চলে যাবে বুঝতে পারছেন। এবং অবভিয়াসলি কলকাতা থেকে ডানকুনি আসা তো কোনো ফ্যাক্টরি নয়, কলকাতাতে সেটার সঙ্গে এমনিই জুড়ে যাবে। কলকাতার পরই দক্ষিণ চব্বিশ পরগনা, সেই জায়গাটা চলে আসছে, ফলে একটা বিশাল রেঞ্জ এখানটাই চলে আসছে। এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা একবার ভালো করে ভেবে দেখুন তো, শিলিগুড়ি, তারপর দুর্গাপুর, তারপর ডানকুনি, এই যে একটা ত্রিভুজ হচ্ছে, এর একটা মিড পয়েন্ট কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা কোথায়? বর্ধমান। অর্থাৎ আগামী দিনে বর্ধমান এই জায়গাটা কিন্তু একটা বড় বড় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। কীভাবে পশ্চিমবঙ্গকে সাজানোর জন্য প্ল্যানিংটা করছেন নরেন্দ্র মোদী সরকার একবার ভেবে দেখছেন। কিন্তু এত সব কিছু হয়ে যাওয়ার পরেও আমরা কি শুনছি? এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চোরের মায়ের বড় গলা, কেন্দ্রের বাজেট হামটি নামটি বাজেট, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলাকে কিচ্ছু দেয়নি, গরিব, কৃষক, মহিলা সমস্ত কিছুর বিরোধী এই বাজেট। আচ্ছা, গরিব, মহিলা, কৃষক এই প্রসঙ্গটা একটু পরে আসছি। এই যে তিনটে মারাত্মক কথা বললাম, রাজ্যটাকে যেভাবে জোড়ার কথা ভাবা হচ্ছে, রাজ্যটাকে গোটা দেশের সঙ্গে যেভাবে জোড়ার কথা ভাবা হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গকে ব্যবহার করে সামগ্রিকভাবে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এবং ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেইগুলোকে কিভাবে জোড়ার পরিকল্পনা হচ্ছে বুঝতে পারছেন। সেই জায়গাতে বলা হচ্ছে বাংলার জন্য কিচ্ছু দেয়নি, বাংলার জন্য কিচ্ছু দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, তিনি যখন বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে একই কথা বলবেন। আজও তিনি পড়ে আছেন 100 দিনের কাজের টাকা কেন দেয়নি। আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সেই একই প্রশ্ন আছে, আপনার দল যে সরকারটা চালাচ্ছে সেই সরকার যে টাকা চুরি করেছে, সেই চুরি করা টাকার হিসেব কেন দেয়নি? দিন, তাহলে তো বাংলার মানুষগুলো বঞ্চিত হয় না। 100 দিনের কাজের টাকা পড়ে নিয়ে আপনি বাজেটের সমীক্ষা করতে এসছেন, বাজেটের সমালোচনা করতে এসছেন, বাজেটটা কি সেটাই তো আপনি বোঝেন না, সেই জায়গাটা আপনি স্পষ্ট করে দিচ্ছেন। এবার বাংলার জন্য কিছু দেয়নি বলে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি চিৎকার করছে। একটু তালিকাটা আপনাদের দেখায়, আর কি দেবে বাংলাকে। এই তো তিনটে মেন পয়েন্ট বলে দিলাম। এরপরে দেখুন, প্রথমেই যে জায়গাটা আসছে, অর্থ কমিশনের পরিকল্পনা অনুযায়ী রাজ্যগুলোকে 1,40,000 কোটি টাকা পাবে। বুঝতে পারছেন রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র কি দিচ্ছে? এই টাকাটা অবভিয়াসলি সরাসরি কারোর পকেটে ঢুকবে না, পকেটের উন্নয়ন করতে পারবে না। এটা বিভিন্নভাবে ম্যাপ করে যাতে যে মানুষগুলোর পাওয়ার কথা তাদেরকে পাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সেই জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এত যন্ত্রণা। পিএম তো সরাসরি উপভোক্তার কাছে চলে আসবে বলে এরা সহ্য করতে পারছে না, বলছে এটা বাংলা বিরোধী বাজেট। দেখুন, বাংলা বিরোধী বাজেট বলছে বাংলার জন্য কি কি দিয়েছে, তিনটে মেন পয়েন্ট বললাম। এবার যে লিস্টটা বলছি, এক, ন্যাশনাল ওয়াটারওয়ে, এইখানে নিয়ে একটা বড় ডেভেলপমেন্টের কাজ চলছে। সোজা বাংলায় যদি আপনাদের বোঝায় কি বুঝবেন? হুগলি রিভার, অর্থাৎ আমাদের যে গঙ্গা নদী রয়েছে সেইটার ব্যাপক ডেভেলপমেন্ট হবে এবং এটাকে বাণিজ্যিকভাবে কিভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ একদিকে তো রেল প্রকল্প হচ্ছে, শিলিগুড়ি বারাণসী এগুলো যুক্ত হচ্ছে, একদিকে ফ্রেট করিডর সড়ক পথে যুক্ত হচ্ছে, ডানকুনি টু সুরাট এই জায়গাটা রয়েছে। এর পাশে যে জলপথটা রয়েছে সেই জলপথটাকে ব্যবহার করা হবে, এটাকেও একটা বাণিজ্যিক করিডর হিসেবে ব্যবহার করা হবে। কি পরিমাণ ডেভেলপমেন্ট হবে বুঝতে পারছেন এই জায়গাটায়। দুই, ট্যুরিজমে অত্যন্ত জোর দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এবং সেখানে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত সেটার একটা অসামান্য গুরুত্ব রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে বাংলা এর একটা স্বাভাবিক ডেস্টিনেশন হচ্ছে। ট্যুরিজমের ক্ষেত্রেও উত্তর পূর্ব ভারতে যেতে গেলে বা পূর্ব ভারতে আসতে গেলে পশ্চিমবঙ্গ গেট হয়ে হতে চলেছে এবং সেই জায়গা থেকে বিদেশিদের অ্যাট্রাক্ট করতে 4,000 বাস দেওয়া হবে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। বুঝতে পারছেন কীভাবে মানোন্নয়নটা হচ্ছে। এর পাশাপাশি পূর্ব ভারতের কোনো বড় শিল্পে যদি ঋণ হয়, প্রাইভেটের ঋণের যে ব্যাপারগুলো রয়েছে সেখানেও অনেক ইজ হয়েছে। ডিটেলস বলতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু তার মানে পূর্ব ভারত খুব বড় শিল্পের সম্ভাবনার জায়গা রয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গের ভূমিকা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেইটার জন্য সরকার কিন্তু এখন থেকে রাস্তা তৈরি করছে। অর্থাৎ বড় শিল্প হওয়া মানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। সারা ভারতের যত পুরনো
ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর নতুন করে জাগরণ করার চেষ্টা করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাট এবং ইঞ্জিনিয়ারিং শিল্প এই জায়গাটার উপর বিশেষ ফোকাস করা হচ্ছে। হুগলি নদীর দুই তীরে, গঙ্গা নদীর দুই তীরে, একদিকে ব্যারাকপুর, এই দিকটা হুগলির অঞ্চলটা, ওইদিকে উত্তর চব্বিশ পরগনার অঞ্চলটা, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। যেসব ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছিলো সেইগুলো কিন্তু নতুনভাবে কিন্তু উঠে আসছে। এছাড়াও এমএসএমইর জন্য 10,000 কোটি টাকার একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। এমএসএমই সেগমেন্ট, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনবেন যে পশ্চিমবঙ্গ নাকি অনেক এগিয়ে গেছে। আসলে নরেন্দ্র মোদীর যে বিভিন্ন প্রকল্প সেই জন্য এগিয়েছে, পশ্চিমবঙ্গের আলাদা করে কোনো ভূমিকা এমএসএমইর জন্য নেই। কিন্তু যাই হোক, এমএসএমই সেগমেন্টেও 5 জন, 10 জন, 20 জন, 25 জন করে তো একটা চাকরি হয়, একটা অন্য সংস্থানের ব্যবস্থা হয়, সেটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ এমএসএমই, ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্পগুলো আছে সেগুলোও কিন্তু মারাত্মক একটা জায়গায় যেতে চলেছে। এর পাশাপাশি টিয়ার 2 এবং টিয়ার 3 সিটি সেইগুলোর আধুনিকীকরণের কাজ হবে এবং পশ্চিমবঙ্গ থেকে চারটি শহরকে এখানে বেছে নেওয়া হয়েছে। কোন কোন শহর? দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং খড়গপুর। মানে বুঝতে পারছেন, এই যে বলছিলাম না যে ইন্ডাস্ট্রির যে জায়গাটা তৈরি করা হচ্ছে, গেটওয়েগুলো যে তৈরি করা হচ্ছে, সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আগামী দিনে এখানে জনসমাগম হবে, কর্মের সংস্থানে মানুষ আসবে, সেই জন্য এটার আধুনিকীকরণের দরকার আছে। রাস্তাঘাট, ওভারঅল যে সিস্টেম আছে সেইটাকে পুরোপুরি ড্রাস্টিক্যালি চেঞ্জ করার জন্য এখন থেকেই প্ল্যান শুরু হয়ে গেছে। এর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকার যোগ দিচ্ছে কালচারাল, স্পিরিচুয়াল এবং হেরিটেজ ডেস্টিনেশনের ক্ষেত্রে, এবং বাংলা অবভিয়াসলি অটোমেটিক চয়েস হবে। রবি ঠাকুরের বাড়ি আছে, কত বিদেশি এটা দেখতে আসতে চান, সেটা আসার যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সেই সমস্ত কিছু করে দেওয়া হবে। বাংলায় কলকাতায় এলেই বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর যে যাওয়া, এই যে জায়গাগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে, মানে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষের যেখানে যেখানে এই ডেস্টিনেশনগুলো আছে সেই জায়গাগুলোকে স্পেশাল জায়গা দেওয়া হচ্ছে। এবার গরিব মানুষ, প্রান্তিক মানুষের কথা বলছিলেন, কৃষকদের কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলোকে নাকি নরেন্দ্র মোদী কিছু দেননি। আমি দুটো জিনিসের কথা বলবো। এক, মৎস্যজীবীদের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে, ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে একটা বিশাল সংখ্যক মানুষ আছে তারা কতখানি ফেসিলিটি পাবে এখান থেকে। শুধুমাত্র মৎস্যজীবী নয়, এই দুই জেলার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে নারকেল চাষ। সেই নারকেল চাষিদের জন্য আলাদা করে প্রকল্প নেওয়া হচ্ছে। বাংলার কথা না ভাবলে অবভিয়াসলি ভারতবর্ষের কথা ভাবতে হচ্ছে। যেখানেই বন্দর রয়েছে, যেখানেই সমুদ্র সৈকত রয়েছে, সেখানেই কিন্তু এই জিনিসগুলো খুব দরকার। সেই জায়গাটায় পশ্চিমবঙ্গের দুটো জেলার ব্যাপক অংশের মানুষ এটার জন্য একটা সুবিধা পেতে চলেছেন। এছাড়াও আলাদা করে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে এবং রুরাল ও আরবান বডি ডেভেলপমেন্ট, ওই যে 1,40,000 কোটি টাকার বলছি, সেটা রুরাল এবং আরবান বডি ডেভেলপমেন্ট, অর্থাৎ যে গ্রামগুলো রয়েছে, শহরগুলো রয়েছে, সেগুলোকে আরও ভালো করা, সেখানে আরও জল সংযোগ থেকে আরম্ভ করে অন্যান্য যে ফেসিলিটি, সেইটার জন্য এই 1,40,000 কোটি টাকা দেওয়া হবে রাজ্য সরকারগুলোকে। তাহলে বাংলার জন্য কিচ্ছু দেয়নি? এত কিছু পাওয়ার পরও বলছেন কিচ্ছু দেয়নি? এরপরও আরও বেশ কিছু জিনিস আপনাদের দেখাই যে বাজেট কিভাবে করতে হয়। মেগা টেক্সটাইল পার্কে ও হস্তশিল্পে কর্মসংস্থানের জোয়ার, খাদি শিল্প নিয়ে, বস্ত্র শিল্প নিয়ে অসাধারণ উদ্যোগ নিচ্ছে। ফলে ওই ধনেখালির যে তাঁতিটি রয়েছেন বা শান্তিপুরের যে তাঁতিটি রয়েছেন, তারা কিন্তু আগামী দিনে বিগা স্কোপ পেতে চলেছেন তাদের বিজনেসের জন্য। শান্তিপুরের তাঁত বিক্রি হবে আমেরিকায়, ইউরোপের মার্কেটে, সেই জায়গাটা তৈরি হবে, এটার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থান, যারা নিজেরা কাজ করছেন তাদেরকে আরও সশক্তিকরণ, সেই জায়গা তৈরি হচ্ছে। বাজেটে বড় স্বস্তি, রোগীদের ক্যান্সার সহ গুরুতর রোগের ওষুধ সস্তা করার ঘোষণা কেন্দ্রের। আর কি জানুন, এখানে ক্যান্সারের যে জীবনদায়ী ওষুধগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় দেখা যায় প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা শুধুমাত্র অর্থের জন্য এই ক্যান্সার আক্রান্ত হলে বা এই ধরনের মারণ রোগে ধরলে চিকিৎসা করাতে পারেন না। সেই ওষুধগুলোর দাম যাতে কম করা যায়, কিভাবে করা হবে সেই পরিকল্পনা নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। তাহলে গরিব বিরোধী সরকার। এবং যখন চিকিৎসার কথা বলছি, আর একটা মারাত্মক জায়গা যাচ্ছে বাজেটে, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জোর, অর্থাৎ সার্বিকভাবে চিকিৎসা বাড়বে। এই যে নরেন্দ্র মোদী সরকার আসার পর এতগুলো নতুন এইমস চালু হয়েছে, সেই টেন্ডেন্সি কিন্তু কন্টিনিউয়াস থাকবে। চিকিৎসার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বাড়বে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রবীণদের জন্য মেডিকেল কেয়ার সিস্টেম চালু। অর্থাৎ আগামী দিনে প্রবীণদের জন্য চিকিৎসা ফ্রি হয়ে যেতে পারে বা খুব কম পয়সায় হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু এই বাজেট থেকে উজ্জ্বল হলো। একটা বড় অংশের মানুষের
মানুষের প্রশ্ন থাকে যে আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা তো সরকারকে ট্যাক্স দিই, তার বিনিময়ে আমরা কি পাই? আমরা যখন চিকিৎসা করা যায়, বিশেষ করে যখন বয়স হয়ে যায়, তখন মানুষের রোগ ব্যাধি বেশি হয়, তখন আমরা কোথায় কি পাবো? আমরা তো সেই সাহায্য পাই না। সেই জায়গাটা যাতে করা যেতে পারে সেই সিস্টেম কিন্তু চালু হয়ে গেল, তার ভিত্তিপ্রস্তর কিন্তু হয়ে গেল। প্রবীণদের জন্য আলাদা করে মেডিকেল কেয়ার সিস্টেম চালু করার কথা ভাবছে। তাহলে এই সরকার যে বাজেট পেশ করছে, কোথায় বিরোধিতা দেখছেন? কার কথা না ভাবছে? আরও মজার ব্যাপার দেখবেন, দেশের প্রতি জেলায় গার্লস হোস্টেল, 5 বিশ্ববিদ্যালয়, টাউনশিপ, শিক্ষায় বড় ঘোষণা নির্মলার। স্বাস্থ্যক্ষেত্রে বললাম, এবার শিক্ষাক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট, যে শিক্ষা এই রাজ্যে শুধু চুরি দেখেছে, দুর্নীতি দেখেছে এবং সেই জন্য এখন জেলে পড়ছে, এবং যারা বাইরে আছে তারাও এই সঙ্গে দোষী কিনা সেই নিয়ে ভাবছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এগিয়ে যাওয়ার কথা ভাবছে, যে দেশের প্রতিটি জেলায় গার্লস হোস্টেল হবে, অর্থাৎ নারী শিক্ষার মান বাড়াতে হবে, নারী শিক্ষার ফেসিলিটি বাড়াতে হবে, সেই জায়গায় জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 5টা বিশ্ববিদ্যালয়ে টাউনশিপ হচ্ছে, আপাতত 5টা হচ্ছে, মানে আগামী দিনে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলিই টাউনশিপে পরিণত হয়ে যাবে। একটাই করিডর হবে, একটাই জায়গা হবে যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন তারা থাকবেন। তাদের থাকতে গেলে সেখানে মার্কেট থেকে শুরু করে হসপিটাল, অন্য সব ফেসিলিটি করতে হবে। তো টাউনশিপ তৈরি হবে, যখনই এই টাউনশিপগুলো তৈরি হবে সেই জায়গাটার সামগ্রিক মান কতখানি চেঞ্জ হয়ে যাবে। আধুনিকীকরণ, শিক্ষায় জোর, সমস্ত কিছু রয়েছে। এবং শিক্ষার কথা যখন বললাম, আর একটা মারাত্মক কথা না বললেই হয় না, সেটা হচ্ছে আধুনিক বিশ্ব পুরোটাই এআই ডমিনেটেড হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা অনেকেই শুনেছেন, এর যেরকম ভালো দিকও আছে, এর মন্দ দিকও আছে। কিন্তু এই মন্দ দিকটাকে কিভাবে ছাঁটা যায় এবং ভালো দিকটাকে কিভাবে আরও বেশি করে কাজে লাগানো যায়, ভারতবর্ষের ট্যালেন্টের কিন্তু কম নেই। সেইটাকে যদি করা যেতে পারে, ভারত এআই ডমিনেট করবে, এবং এআই ডমিনেট করতে পারলে বিশ্বকে ডমিনেট করবে, এটা কোয়াইট অবভিয়াস। ফলে দীর্ঘদিনেরই এই টেকনিক্যাল জায়গা থেকে বা টেকনোলজির জায়গা থেকে ডিম্যান্ড ছিল যে এআই নিয়ে সরকার আরও বেশি কিছু ভাবুক। সেই জায়গাটা আধুনিক বিশ্বের সঙ্গে পা মিলিয়ে কিন্তু ভারতবর্ষ ভাবছে। এই বাজেটে সেই দিশা দেখানো হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের ঘোষণা। কেন এই কমিটিটা ঘোষণা করা হচ্ছে? তার হয়তো ইমিডিয়েট এফেক্ট এখনই দেখা যাবে না, কিন্তু এই কমিটি, ওই যে বললাম, খারাপ দিকটাকে কীভাবে ছাঁটা যায়, ভালো দিকটাকে কীভাবে ব্যবহার করা যায়, সরকার কী কী করতে পারে, কীভাবে করলে দেশের মানুষ এটার সঙ্গে ইনভলভ হতে পারে, ভারতবর্ষ এখান থেকে ফ্যাসিলিটি পেতে পারে, তার সমস্ত কিছু কিন্তু পর্যালোচনা হবে। অর্থাৎ আগামী দিনে একটা বৃহত্তর পথ কিন্তু খুলে যাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাকে একদম অবাক করে দিয়েছে, চমকে দিয়েছে, বাজেটে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর্থিক বরাদ্দ, সোশ্যাল মিডিয়ায় বড় পদক্ষেপ নির্মলার। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন আজকে কিন্তু শুধুমাত্র আর টাইম পাসের জায়গা নয়, কন্টেন্ট ক্রিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট হয়ে গেছে। গোটা বিশ্ব এটা মানছে এবং ভারতবর্ষও কন্টেন্ট ক্রিয়েশনে এগিয়ে আসছে। এখান থেকেই আসল তথ্য উঠে আসছে। সুতরাং সেই জায়গায় অনেক ক্ষেত্রেই অনেকে যারা নতুন আসছেন, প্রবলেমে পড়ছেন, সব কিছু মিলিয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের কথা ভাবতে শুরু করেছে কেন্দ্র সরকার। তাদেরকে আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে সাহায্য করা যায়, সেই জায়গাটা তুলে আনছে। আজ অবধি কোনো সরকার কোথাও এটা ভেবেছে বলে আমার জানা নেই। অদ্ভুত অদ্ভুত, মানে কোনো সেগমেন্টটাকে ছাড় দেওয়া হয়নি, প্রত্যেকটা সেগমেন্টের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। পুরো বাজেট বিশ্লেষণ করতে গেলে রাত ভোর হয়ে যাবে। কিন্তু এত কিছুর পরেও আপনাদের মনে একটা প্রশ্ন বোধহয় খচখচ করবে, যে সবই যদি এত ভালো হবে, এত ভালো হবে, তাহলে যখনই বাজেট ঘোষণা হলো আমরা কি করে দেখলাম যে হুড়মুড়িয়ে শেয়ার বাজার পড়ে গেল। এবং আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বহু পণ্ডিত এটা নিয়ে বক্তব্য করেছিল যে নরেন্দ্র মোদীটা কিছু করতে পারেনি, নির্মলা সীতারামন একটা গাধা, সেই জন্য এরকম বাজেট করেছে, আর দেখুন শেয়ার বাজার পড়ে গেছে। শেয়ার বাজারই তো বলে দেবে বাজেট কীরকম হয়েছে। দেখুন, এই যে শেয়ার বাজারের পতন হয়েছিল, এটা 3টে কারণে হয়েছিল। নাম্বার 1, যারা বিদেশি বিনিয়োগকারী তারা বসেছিল। কেননা আপনারা জানেন যে ভারতবর্ষকে একটা অস্থিরতা তৈরি করার জন্য চারিদিক থেকে চেষ্টা হচ্ছে। ফলে এটা কোয়াইট অবভিয়াস ছিল যে বিদেশি যারা বিনিয়োগকারী আছে তারা ব্যাপক হারে সেল করবে, এবং যে মুহূর্তে বাজেট ঘোষণা হয়েছে সেই মুহূর্তে তারা সেল করতে শুরু করে। ফলে অবভিয়াসলি মার্কেট তখন ডাউন হয়। এবং এই জায়গায় আর একটা এদের সঙ্গে আজকে যোগ দিয়ে দিয়েছে, সেটা কিছুটা ক্যালকুলেশনে ছিল, কিছুটা ক্যালকুলেশনে ছিল না। সেটা হচ্ছে মধ্যবিত্ত সমাজ যারা সবে শেয়ার বাজারে এসেছে, তারা ভেবেছিল যে প্রত্যেক বছরই ট্যাক্সের একটা বিশাল রকমের ছাড় কিছু পাওয়া যাবে, যেটা গত বছর নির্মলা সীতারামনজি দিয়েছিলেন উপহার, যে প্রত্যেক বছরই এরকম একটা লাফিয়ে লাফিয়ে জাম্প হবে। সেটা তো সম্ভব নয়। তো তারা যখনই সেই ছাড়টা পাননি, তো তারা একটা সেলিং করতে শুরু করে দেন। এই দুটো কারণে মার্কেট যখন ডাউন হচ্ছে তখন 3 নম্বর সেগমেন্টটা যোগ হয়। সেটা হচ্ছে প্যানিক সেলিং। অর্থাৎ যারা সবে মাত্র শেয়ার মার্কেটে ঢুকেছে এবং শেয়ার মার্কেটে ঢুকেই তারা ভাবছেন টাকা লাগাবো আর ফাটাফাট আমার বিশাল রিটার্ন চলে আসবে, 2 গুণ 3 গুণ রিটার্ন চলে আসবে। তারা যখন দেখছে তাদের ইনভেস্টমেন্ট এই শেয়ার বাজার ড্রপ করার জন্য অর্ধেক হয়ে গেছে, তারও কম হয়ে গেছে, তারা ভয়ে সেল করেছে, বাবা সব চলে যাবে, যেটুকুনি টাকা উদ্ধার করতে পারি।
তো এই 3 কারণে কিন্তু রক্তক্ষরণটা দেখা গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার দেখুন, ভারতীয় মার্কেট যে কতখানি স্ট্রং রয়েছে, ভারতীয় ইনভেস্টররা যে কত স্ট্রং রয়েছে, ওই ডাউনফলের পর কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। শেয়ার বাজারে বিরাট ধসের পর ফের ধীরে ঘুরে দাঁড়াচ্ছে স্টক মার্কেট। হ্যাঁ, দিনের শেষে হয়তো কিছুটা রেড জোনে রয়েছে, কিন্তু ওভারঅল এই রকম বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক সেল করলেও ভারতীয় ইনভেস্টর যারা রয়েছে তারা এখানে ব্যাপক ক্রয় করেছে। এবং যারা সাধারণ মানুষ, যারা শেয়ার মার্কেটটাকে বোঝেন, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসেছেন, যারা নরেন্দ্র মোদী সরকারের এই মিশন এবং ভিশনটাকে অনুধাবন করতে পারছেন, তারা এটাকে অপরচুনিটি হিসেবে দেখেছেন এবং যখনই মার্কেট ডাউন হয়েছে তারা ব্যাপক হারে আবার বাই করতে শুরু করেছেন। ফলে ওই 2300 পয়েন্ট অব্দি যে ড্রপ হয়েছিল না, সেটা দিনের শেষে অনেকটাই কিন্তু মেকআপ হয়েছে। এবং যারা শেয়ার বাজারের স্পেশালিস্ট তারা বলছেন যত দিন যাবে এই মার্কেট রিকভারি অনেক কিছু দেখাবে। কেননা নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনজি যে বাজেটটি করেছেন সেখানে ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে ডেভেলপমেন্টের উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। ফলে এই সেগমেন্টে যে ব্যাপক হারে কাজ হবে এটা বোঝাই যাচ্ছে এবং এর ফলে আগামী দিনে ভারতীয় অর্থনীতি স্ট্রং থেকে স্ট্রঙ্গার পজিশনে যাবে এবং ভারতবর্ষ যে স্বপ্নটা দেখছে যে 5 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, আমরা একসময় অর্থনৈতিক শক্তিতে বিশ্বকে শাসন করব, তার ভিত্তিপ্রস্তর কিন্তু ক্রমশ স্টেবল হচ্ছে। এই যে যতগুলো বাজেট হচ্ছে, প্রত্যেকটা বাজেটেই কিন্তু ভবিষ্যতের দিশা দেখা যাচ্ছে। আধুনিক বিশ্বের সঙ্গে পা মিলিয়ে ভারতবর্ষ জোরদার অর্থনৈতিক লড়াই দিতে পারে, সেই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড স্ট্রং মার্কেট এবং সেটারই কিন্তু আলটিমেট রেজাল্ট দেখা যাচ্ছে। এত বিদেশি বিনিয়োগকারী সেল করার পরও মার্কেট কিন্তু ক্র্যাশ করে যায়নি। হ্যাঁ, ডাউনফল হয়েছে, সেখান থেকে আপ হবে। শেয়ার মার্কেটের নিয়মই আপ অ্যান্ড ডাউন হওয়া। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য যে প্রজেক্টগুলো করা হয়েছে, কোয়াইট অবভিয়াস এই রাজ্যে যদি অপোজিশন গভর্নমেন্ট থাকে, যারা প্রতি পদে বাধা দেয়, প্রতি পদে পায়ে পা দিয়ে ঝগড়া করে, যারা চায় এখানকার মানুষ গরিব থাকুক, যারা চায় এখানকার মানুষ ভাতা ভিক্ষায় বেঁচে থাকুক, যারা চায় এখানকার শিক্ষা, দুর্নীতি এগুলোই বজায় থাকুক, তারা যদি থাকে, পশ্চিমবঙ্গের এই ডেভেলপমেন্ট সম্ভব নয়। পশ্চিমবঙ্গের জন্য যা ভাবা হয়েছে সেই ডেভেলপমেন্ট তখনই সম্ভব হবে যখন এই রাজ্যে একটা সরকার থাকবে যারা কেন্দ্রের সঙ্গে সহযোগিতায় কাজ করবে, এবং সেটা এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার ছাড়া সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গের জন্য যা দেওয়া হয়েছে, অনেক পরিকল্পনা করে দেওয়া হয়েছে এবং এই বাজেট থেকে এইটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যে সরকার তৈরি করছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এখানে যে ডবল ইঞ্জিন সরকার কাজ করবে, সেই ছবিটা কেন্দ্রের কাছে স্পষ্ট। আর তাই বাংলার জন্য এত কিছু দিশা খুলে দেওয়া হয়েছে যে মুহূর্তে পরিবর্তন হবে সেই মুহূর্ত থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ হবে। কি বলবেন সার্বিকভাবে এই বাজেট নিয়ে? পিসি ভাইপোর কথা সত্যি, নাকি নরেন্দ্র মোদীজি, নির্মলা সীতারামনজি যে মিশন, ভিশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলছেন, তাতে বাংলার মানুষের জীবন যেভাবে বদলে যাবে সেটাই আসল সত্যি? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।